মধ্যরাতে হঠাৎ উত্তাল ইডেন মহিলা কলেজ। গেটের তালা ভেঙে সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি। ইডেন কলেজে উত্তেজনায় মধ্যরাতে ছাত্রদলের নাসিরের বার্তা। ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে পরিস্থিতি উত্তাল বলে অভিযোগ। ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি। বিজেপি সরকার ক্ষমতা নেয়ার পর সীমান্তে বাড়ছে উত্তেজনা। আলোচনায় পুশ ইন পুশব্যাক ইস্যু। দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের। রাজবাড়ীতে সিঁড়ি ছাড়াই দোতলা বিদ্যালয় ভবন নির্মাণ। শ্রেণীকক্ষ সংকটে বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে চলছে পাঠদান। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গরমের মধ্যেই ঝড় নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। আঘাত আনতে পারে দেশের ৮ জেলায়। সংশ্লিষ্ট নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শনিবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর ইডেন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটির প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন একদল শিক্ষার্থী। এ সময় গেটে টাঙানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেন উত্তেজিতরা। শিক্ষার্থীরা জানায়, শনিবার রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বস্ত্রী ছাত্রনিবাস এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে আন্দোলন তীব্রতর হয়। বিক্ষোভকারীরা কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এবং কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান। এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা রাজনীতিমুক্ত ক্যাম্পাস স্লোগানটি রং দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন এবং বিক্ষোভের সূত্রপাত হয়। হঠাৎ করেই রাতে উত্তপ্ত ইডেন মহিলা কলেজ। গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এমন পরিস্থিতির মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শনিবার রাত ১টা ১৫ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। ছাত্রী সংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে শিবির তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্র রাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল। যারা এসব মবের নেতৃত্ব দিয়েছিল পরে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। পোস্টে তিতুমির কলেজের একটি ঘটনা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেতৃত্বের হেনস্থা করা হয়। ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন। একইভাবে ছাত্র সংস্থার কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। তবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগের রাতে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবৈধ নাগরিকদের পুশব্যাক ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছিলেন। পর্যবেক্ষকদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার দায়িত্বশীল না হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও অনেকের প্রত্যাশা, বিরোধী দলীয় বিজেপি ও শাসক দলের বিজেপির আচরণে পার্থক্য থাকবে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির যুগান্তরকে জানান, বিজেপি নেতাদের বক্তব্যে উৎকণ্ঠার জায়গা আছে। তবে মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশ দুটি পৃথক দেশ। আমরা ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই। ভারত নেতিবাচক অবস্থা সৃষ্টি করলে বাংলাদেশও তার অবস্থান শক্ত করবে। তিনি আরো বলেন, প্রতিবেশী হওয়ার প্রেক্ষিতে উভয়ের প্রয়োজন। শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।
নির্বাচনের আগে ও পরে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। ভারতের অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশব্যাক এবং ভারত বাংলাদেশ সীমান্ত আরও জোরদার বিষয়ক বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিজেপি সরকার ক্ষমতায় এলে সীমান্তের উন্মুক্ত স্থানে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেন অমিত শাহ। এছাড়া নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ভোটের আগে পরে বাংলাদেশের বিষয়ে নানা বক্তব্য দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ বায়োজিৎ সারোয়ার যুগান্তরকে বলেন, বিজেপির কেন্দ্রের ও পশ্চিমবঙ্গের কিছু নেতা নির্বাচনী প্রচারণার সময় এনআরসি এবং সিএএ কার্যকরের কথা বলেছেন। অবৈধ বাংলাদেশিদের পুশব্যাকের বক্তব্যে বাংলাদেশের মানুষদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তার মতে, ব্যাপকভাবে মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে ঠেলে দেওয়ার মতো চরম পদক্ষেপ নেওয়ার আশঙ্কা কম থাকলেও সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে হবে বিজেপিকে। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এ বিষয়ে যুগান্তরকে বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দেয়া হয়নি বা যায়নি, এবার ভারতের পক্ষ থেকে সেখানেও বেড়া দেওয়ার চেষ্টা করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপি সরকারের পক্ষ থেকে কুমির সাপ ছেড়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো বাংলাদেশকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশ এবং ভারত ৪,১৫৬.৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২১৬.৭ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সঙ্গে এই সীমান্তের মধ্যে ১,৬৪৭.৬৯৬ কিলোমিটারে বেড়া দেয়া হয়েছে। বাকি ৫৬৯.০০৪ কিলোমিটার সীমান্তে এখনও বেড়া দেয়া হয়নি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের নির্মিত দোতলা ভবনটি সিঁড়ি না থাকায় কার্যত অচল হয়ে পড়ে আছে। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি শিক্ষার্থীদের জন্য নির্মাণ হলেও এর পূর্ণ সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। শ্রেণীকক্ষ সংকটের কারণে তারা ভোগান্তিতে পড়েছে। রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ সাল থেকে ৪ দফায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২ কক্ষ বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও গুরুত্বপূর্ণ সিঁড়ি নির্মাণ না হওয়ায় ভবনটির দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না। সরেজমিনে গিয়ে বিদ্যালয়টিতে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা একাডেমিক ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও উপরে ওঠার কোনো সিঁড়ি নেই। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। এতে শ্রেণীকক্ষের সংকটে শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে চলছে পাঠদান। শিক্ষকরা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ক্লাস নিতে পারে না, আমরা ছাত্রছাত্রীরাও ক্লাসে মনোযোগ দিতে পারি না অতিরিক্ত শৃঙ্খলার কারণে। তাহলে ওঠার কোনো সিঁড়ি নেই, যে জন্য আমরা ক্লাস করতে পারছি না। একই ক্লাসে আমরা অনেক ছাত্রছাত্রীর কারণে আমাদের ক্লাস করা খুবই অসুবিধা হয়ে পড়ছে। পাশে যারা থাকে, যে স্টুডেন্ট থাকে বা টিচার থাকে, আমাদের সবারই সমস্যা, আমরা সমস্যার মধ্যেই ক্লাস করি। আর হচ্ছে আমাদের যদি সিঁড়িটা থাকতো তাহলে আমাদের উপরে রুমের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই। সায়েন্স নিলে আর্টসের সমস্যা বা আর্টস নিলে সায়েন্সের সমস্যা। ছেলেমেয়েরা দোতলা সিঁড়ি থাকলে আমাদের একটা ক্লাস দোতলা হতো। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে কয়েক দফায় অর্থ বরাদ্দ নেওয়া হলেও বিদ্যালয়ের সিঁড়ির কাজ সম্পন্ন করা হয়নি। তবে বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ে যে কটাই কাজ হয়েছে সবই আপনার ওইখানকার আপনার শিক্ষা প্রকৌশলের 10 লাখ টাকা পাইছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে। এদিকে শিগগিরই উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে সিঁড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালতলা সপ্তপল্লী যে মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ এসেছিল 3 দফায়। সেই বরাদ্দ দিয়ে তারা আংশিক কাজ করেছে এবং সিঁড়িটি এখনো নির্মাণ হয়নি, যার ফলে সেই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দোতলায় ক্লাস করা সেটা তো অসম্ভব বলা যায়, এবং রুম না থাকায় ক্লাস চালানো সমস্যা হচ্ছে। এগুলো সবই আমরা জেনেছি। আমরা ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি যে যেহেতু জেলা পরিষদ থেকে সুনির্দিষ্ট 3টি ভাগে বরাদ্দ এসছে, এর বাইরে আমরা উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে তাদেরকে সিঁড়িটি যত দ্রুত আমরা নির্মাণ করে দিতে পারি সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, এবং এর বাইরেও
আমাদের যে মন্ত্রণালয় ভিত্তিক যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দর জন্য আমরা চাহিদাপত্র পাঠাবো। সেটা আসলেও সেই স্কুলে আমরা সিঁড়ি বাদেও আরো অন্য যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাপ্ত করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করি। শিক্ষার্থীদের পাঠদানের জটিলতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই আশা অভিভাবকদের। একই সঙ্গে বরাদ্দ অপচয়ের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। কয়েকদিনের ভারী বৃষ্টির পর ফের মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। এতে বেড়েছে তাপমাত্রাও, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় আঘাত হানবে ঝড়। এই সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে ৬০ কিলোমিটার। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সংখ্যা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে।